আমি অয়ন। বয়স 23। ঢাকায় মহাখালীতে থাকি। আমার আম্মু ও বাবার একমাত্র সন্তান আমি। বাবা একজন সরকারি কর্মকর্তা আর আম্মু গৃহিণী। আমার আম্মু অমায়িক সুন্দর একজন নারী। আমার চোখে পৃথিবী সেরা নারী আমার মা। যেমন তার রূপ লাবণ্য তেমনি তার শারীরিক গঠন। চেহারায় মায়ের সর্বোত্তম ছাপ। নামটাই যে মায়া। তবে আমার আম্মু আমার বাবার মতো মানুষকে নয়, আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আমার বাবা টাক মাথার 56 বয়সী একজন লোক, যার ভুঁড়িওয়ালা পেট। দেখতে বিদঘুটে বলা চলে। আমার আম্মুর মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না। যাই হোক, যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না। এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে। আমার পরিবারে আমি, বাবা, আম্মু বাদেও আরও একজন আছে। আমার ছোট মা। আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয় আমার পরিবারে। আমার বাবা দুটো বিয়ে করেছে। আমার আম্মু হল প্রথম স্ত্রী এবং ছোট মা দ্বিতীয়। এবং আরও অবাক করা বিষয় হল আমার ছোট মা আমার আম্মুর আপন বোন। সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব, কিন্তু এটাই বাস্তবতা। আমার নানা নানি মারা যাবার পর আম্মু ছোট মাকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন আম্মুকে বলে তার ছোট মাকে পছন্দ। তাজ্জবের বিষয় হল আম্মু এক ফোঁটাও কষ্ট পায়নি কিংবা বাবাকে পাল্টা কিছু বলেওনি। উল্টো নিজেই ছোট মাকে তার সতীন করে নিয়েছে। এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন। আমি তখন 4-5 বছরের শিশু। এখন আসি ছোটমার রূপে। দুই বোন শুধু চেহারাই ভিন্ন, নচেৎ সবই একই রকম। শুধু আম্মু 5 ফুট 7 আর ছোটমা 5 ফুট 5, 2 ইঞ্চি খাটো। তাছাড়া কেউ আলাদা করতেই পারবে না তাদের। এখন আসি আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এলো। ক্লাস 9-এ পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো। ক্যাপশনে ছিল, আপন ছেলের সাথে মা। আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম। অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর আম্মুকে সেই মায়ের জায়গায় রেখে ভিডিওটা দেখতে লাগলাম। ধুক করে উঠল বুকটা। উঠে বসে ভাবতে লাগলাম এসব কি ভাবছি আমি, ছিছি। কিন্তু কেন জানি না সাথে সাথে অনলাইন সার্চ করলাম। যা ফলাফল এলো তা আমার কপাল খুলে দিল। বিদেশে নাকি মা ছেলেরা এনজয় করে। আর আদিম যুগে এসবই ছিল স্বাভাবিক। এসব দেখে আমার তো চান কপাল। তখন রাত ছিল। ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতের স্বপ্নদোষে ঘুম ভাঙল। আমার চান কপাল নয়। আমার চাঁদ তারা সবই আছে। আমার যে আরেকটা মাও আছে তা তো ভুলেই গেছিলাম। একসাথে দুটো মা। আম্মু ও ছোটমার কথা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। সারারাত আর ঘুমাতে পারলাম না। সেদিন থেকেই আম্মু ও ছোটমার প্রতি ভালোবাসার জন্ম। লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম। কিন্তু জানি এসব বিদেশেই সম্ভব, বাংলাদেশে নয়। শুধু দেখেই শান্তি। আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে এনজয় করবে না। তাই তাদের লুকিয়ে দেখেই চলেছি। তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোটমার রুমে গেলাম। গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম দুজনেই। আম্মার শাড়ি পরছিল। আমি তো হয়ে দাঁড়িয়ে গেলাম ছোটমার দিকে তাকিয়ে। যদিও এটাই আমার জন্য প্রাপ্য ও চাহিদা, কিন্তু এভাবে সামনাসামনি দেখাটা স্বাভাবিক নয়। তাই নার্ভাস হয়ে গেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ছোটমার কাণ্ডে আমি একদম অবাক হয়ে গেলাম। সে সামান্য চমকালো না, বরং আমার দিকে মুচকি হেসে বলল, কি লাগবে বাবু? কোনো দরকার? এসো বসো। সে স্বাভাবিকভাবেই কোনো তড়িঘড়ি না করে পড়ে নিল। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, কিছু লাগবে বাবু? কিছু বলছো না কেন? আসলে আমার খিদে লেগেছে ছোটমা। ছোটমা, ওহ আমি তো ভুলেই গেছিলাম। এসো এসো বাবু, তোমার খাবার রেডি আছে। এসো খেয়ে নাও। ছোটমার সাথে ডাইনিং টেবিলে গেলে আমায় তুলে খাওয়ালো সে। খাওয়া শেষে ছোটমা বলল, এবার গিয়ে রেস্ট নাও। আম্মু কোথায়? ছোটমা তার রুমে আছে। ঘুমাচ্ছে। তুমি ঘুমাও, উঠে দেখা করো। আমিও ঘুমাতে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে আম্মুর রুমে যাচ্ছি। ছোটমার রুম পেরিয়ে আম্মুর রুম যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম আম্মু ও ছোটমার আলাপচারিতা। খিলখিল করে হাসছে দুজন। আম্মু, তারপর কি হলো? ছোটমা, দেখার মতো ছিল বুবু। হা করে তাকিয়ে আছে।
কি করবে বুঝতে পারছে না। পরে আমিই সামলে নিলাম। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। আম্মু, আমার বোকা বাবুটা বোকাই রয়ে গেল। মাকে দেখে কেউ এমন চমকে যায়? ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে। ছোট মা, এখন কি আর ছোট আছে বুবু? আমাদের বাবু কিন্তু সেরকম পুরুষ। আম্মু, হ্যাঁ রে, ঠিকই বলেছিস। কিন্তু আমার বড্ড ভয় হয় রে। ছোট মা, কেন? ভয় কিসের? আম্মু, এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে। আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ। ছোট মা, কি করা যায় বলো তো? আম্মু, একটা বিষয় ভাবছি। কয়েক মুহূর্ত নীরবতা। এরপর হঠাৎ বলতে শুরু করে, ছোট মা, পারব না কেন? আমাদের বুকের মানিক। এভাবে শেষ হতে দিব না। ওর একটা ভবিষ্যৎ আছে। আম্মু, হ্যাঁ, যেভাবেই হোক। নিজেদের কথা ভাবলে চলবে না। ছোট মা, ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব। তুমি কিচ্ছু ভেবো না। আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা। আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না। প্রথমে আমা নিয়েই কথা বলছি সকালের কাণ্ডে। কিন্তু পরে কি বিষয় আমাকে জড়িয়ে দিল বুঝলাম না। আমার জীবন কি সুন্দর করবে মাথায় ঢুকল না। আমি আর ওই রুমে ঢুকলাম না। নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির। অনেকক্ষণ পরে রুমে হঠাৎ আম্মু এলো। আমায় খাটে বসে চিন্তিত দেখে বলল, কি হয়েছে বাবু? মন মরা হয়ে বসে আছিস কেন? আমি এমনি আম্মু। আম্মু, না তো। এমনিই আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন? দেখি কি হয়েছে। বলতো আমায়। এমন সময় ছোটমা ঘরে ঢুকে বলল, আমাদের বাবু বড় হয়ে গেছে। এখন আর আম্মুদের কিছু বলার প্রয়োজন মনে করে না। আমি, না ছোটমা। কি বলো এসব? ছোটমা, ছোটকাল থেকে পালতেছি তোমাকে। এখনো শিখাতে হবে? কি হয়েছে বলো? আমি, আসলে সকালের বিষয়টার জন্য আমি সরি ছোটমা। আমার নক করে ঢোকা উচিত ছিল। ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও। আম্মু ও ছোটমা চাওয়াচাওয়ি করছে একে অপরকে। ছোটমা আমায় টেনে বুকে জড়িয়ে বলল, বোকা ছেলে। আমি কিছু বলেছি তোমাকে? রাগ করেছি তোমার উপর? আমি, না, কিন্তু কাজটা ঠিক করিনি তো। আম্মু তখন আমায় গালে হাত বুলিয়ে দুজনের মাঝে আমাকে বসিয়ে বলল, বোকা ছেলে আমার। কবে বড় হবি বলতো? পাগল ছেলে। এসব নিয়ে আর ভাবিস না বোকা। আমি, কিন্তু আম্মু। ছোট মা, বলেছি না চুপ করতে। আম্মুর কথা শোনো বাবা। আমি তো কিছু মনে করিনি সোনা। কেন এত মন খারাপ করছো? আমি, সত্যি ছোট মা। ছোট মা, হ্যাঁ বাবা, সত্যি। এসো আমার বাবু। বলেই ছোট মা বুকে জড়িয়ে ধরল আমায়। দিনে দিনে তাদের শরীরের গন্ধ আমার নেশা হয়ে যাচ্ছে। আম্মু, তো চল ছাদে গিয়ে কিছুক্ষণ বসি। চা নাস্তা করি চল। ছোট মা, আমি রেডি করে আনছি। তোমরা ছাদে যাও। ছোট মা চলে গেল কিচেনে আর আমি ও আম্মু ছাদে গিয়ে বসলাম। আম্মু আমার কাঁধে হাত রেখে বলল, শোন বাবু, আমরা তোর মা। আমাদের নিয়ে এসব বিষয়ে এত ভাবতে নেই। বাহিরের কেউ হলে সেটা চিন্তার বিষয়। আর তুই তো লুকিয়ে দেখিসনি কিছু, তাই না? আমি, না। লুকিয়ে কেন দেখতে যাব? আম্মু, সেটাই তো। আর লজ্জা পাওয়াও দরকার নেই। আমাদের কোলেপিঠে চড়েই বড় হয়েছিস তুই। আম্মু, তুই তো জানিস না পাগল। তোর ছোটমারও একটা সন্তান হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? এত বড় হয়ে গেছি। আমি তো জানতাম না। আম্মু, হুম। এটা সবসময় আমরা লুকিয়ে রাখি তোর ছোটমা কষ্ট পাবে বলে। বাচ্চাটা দুদিন পরেই মারা যায়। তাই তখন থেকেই তোর প্রতি এত পাগল তোর ছোটমা। তোকে খুব ভালোবাসে। কখনো কষ্ট দিস না পাগলিটাকে। আমি, হ্যাঁ আম্মু। কখনো কষ্ট দিব না। কিন্তু একটা কথা বলি আম্মু। আম্মু, বল। কি বলবি? আমি, ছোটমা কিভাবে এই পরিবারে এলো? মানে বাবা তোমার বোনকেই বিয়ে করলো, এটা কিভাবে সম্ভব? আম্মু, তা অনেক কাহিনী আছে বাবু। তুই বুঝবি না। আস্তে আস্তে সব জানতে পারবি। সময় হলেই বলবো। আমি, আচ্ছা আম্মু। এমন সময় ছোটমার আগমন। চা নাস্তা করতে করতে খুব গল্প করছি আমরা। ৩-৪ দিন পরে একদিন সকালে উঠে বাথরুমে ঢুকি তাড়াহুড়ো করে। ঢুকেই তো হয়ে যাই। আবার ছোটমার সামনাসামনি। এবার মাথায় চক্কর দেওয়ার মতো দশা।
হঠাৎ দেখায় দুজনই চিৎকার দিয়ে উঠি ও দৌড়ে আমি বেরিয়ে আসি। সাথে সাথে আম্মু হাজির। আম্মু, কি হয়েছে, কি হয়েছে? এদিকে ছোটমা বেরিয়ে এলো বাথরুম থেকে ওই অবস্থায়। আম্মু ও ছোটমার আমার সামনে এই অবস্থার জন্য সামান্য চিন্তিত নন। ছোটমা হাসতে হাসতে বলল, বাবু ভয় পেয়ে গেছে আমার সাথে। হঠাৎ করে ঢুকে পড়ায় আমি চমকে যাই। আমার চিৎকারে বাবুও চিৎকার। আম্মু আমার কপালে হাত বুলিয়ে বুকে জড়িয়ে বলল, আমার বোকা ছেলে এমন করে চিৎকার করে? তোরা পারিসও? এখন ছোটমা আমাদের দুজনের সামনে ভেজা অবস্থায় দাঁড়ানো। আম্মু, তুই নক করে ঢুকবি তো বোকা? আমি খুব হিসু পেয়েছিল। ছোটমা, ওহ তাই তো। যাও হিসু করে এসো আগে। ছোটমা আমার হাত ধরে টেনে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে হিসু করে বেরিয়ে এলাম। আম্মু ও ছোটমা কথা বলছিল। আমি আশায় চুপ করে গেল। চোখে চোখে নিজেরা কি যেন ইশারা করল। আম্মু, আচ্ছা যা গোসল করে আয়। আর তুই খেতে আয়। আম্মু আমায় খেতে নিয়ে গেল। খাওয়া শেষে হঠাৎ ছোটমার ডাক আম্মুকে। রুম থেকে ডাকছে। ছোটমা, বুবু, এসো তো, একটু হেল্প লাগতো। আম্মু, আমি খাচ্ছি। দাঁড়া, বাবু আসছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, যা তো ছোটমার কাছে একটু। আমি এগিয়ে ছোটমার রুমে যেতেই যে দৃশ্য দেখলাম তা কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। দরজায় দাঁড়িয়ে কেন? এসো ভিতরে। আমার হুকটা লাগিয়ে দাও না বাবু। আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কিন্তু বললাম, আম্মু আসুক। ডাক দেই? ছোটমা, আম্মু খাচ্ছে। তুমি এসো, লাগিয়ে দাও। কড়া গলায় বলাতে আমি একটু ভয় পেয়ে যাই। আমি কাপা হাতে কাজটা করে দিলাম। সাথে সাথে ছোটমা আমার দিক ফিরে বলল, কেমন লাগছে আমায়? আমি ভ্যাবলা হয়ে তাকিয়ে আছি তার মুখের দিকে। ছোটমা, কি হলো? বলো। তোমার কি হয়েছে ছোটমা? আমায় এসব জিজ্ঞেস কেন করছো? ছোটমা, না হলে কি তোমার শ্বশুরকে জিজ্ঞেস করব? মানে? ছোটমা, নিজের ছেলের কাছে জিজ্ঞেস করেছি কেমন লাগছে দেখতে। আর তুমি কিনা আজগুবি কথা বলে চলেছ। আমি এভাবে তো কখনো দেখিনি। ছোটমা, ছোট থাকতে অনেক দেখেছ। এখন তো বড় হয়েছিল, তাই না? ছোটমা, আমার কাছে তো সেই ছোট্ট সোনাই আছো তুমি। ঝুঁকে আমার কপালে হামি দিল ছোটমা। বলে ছোটমা আলমারি খুলে একটা সালোয়ার কামিজ বের করতে করতে বলল, আমায় কি দেখতে খারাপ লাগছে বাবু? কই না তো ছোটমা। কিন্তু সত্যি বলতে আমার কেমন যেন লাগছে। ছোটমা সিরিয়াস হয়ে আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কেন? কেমন লাগছে? হঠাৎ এভাবে তোমায় দেখা কেমন অদ্ভুত লাগছে। ভয় করছে কেন জানি। ছোটমা, বোকা ছেলে। এটা কোনো চিন্তার বিষয় না। আমি তোমার মা। প্রত্যেক সন্তানের সাথে মায়ের সম্পর্ক হয় পবিত্র। বাহিরের মেয়েকে এমনভাবে দেখলে মনে কুচিন্তা যেন না আসে, এজন্য ঘরেই এসব শিক্ষা নেওয়া উচিত। তাহলে অভ্যাস হবে এমন দেখার। তাহলে কাউকে এমন দেখলে কুচিন্তা আসবে না মনে। দেখো না, বিদেশি মা সন্তানের সামনেই এসব পরে বেড়ায়, তাও হাজার হাজার মানুষের সামনে। তাই তো। এমন সময় আম্মুর আগমন। আম্মু, কি কথা হচ্ছে তোদের মা ছেলের? আম্মু আশায় একটু অপ্রস্তুত হলে আম্মু পরিবেশটা একদম স্বাভাবিক করে দিল। এমন ভাব করল যেন কিছুই হয়নি। আম্মু, গল্প করা হলে এবার রান্নাবাড়া করতে আয়। আর তুই পড়তে বস গিয়ে। আমিও বেরিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে মন হাত নিয়ে শান্তি করলাম। রাতে যখন খাবার টেবিলে যাই তখন সব যেন ঘোলাটে। ছোট মা, আম্মু দুজনই পারলে ঘোমটা দিয়ে থাকে বাবার সামনে। আপাদমস্তক ঢাকা শরীর দুজন যেন সদ্য ধোয়া তুলসী পাতায় ভেজানো। খাবার দাবার শেষে নিজের রুমে গিয়ে ঘুমাই। রাতে হিসু করতে উঠে দরজা খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আম্মু ও ছোটমা দুজন একসাথে হয়ে বাথরুমে ঢুকছে। শুধু পিছন থেকে অন্ধকারে যা দেখা গেছে দরজা খুলতেই। শুধু বোঝা যাচ্ছে তারা একসেট। কিছু দেখা যাচ্ছে না। আমার রুমের দরজা খোলার কোনো শব্দ হয় না। তাই তারা বুঝতে পারেনি। দুজন একই সাথে বাথরুমে ঢুকেছে দেখে আমার শরীরে শিহরণ বয়ে গেল। এত রাতে তারা বাথরুমে কেন, এটা ভেবে আমি বাথরুমের দিকে যেতে থাকি। এমন সময় পাশে আম্মুর রুমে তাকিয়ে দেখি বাবা একদম একসেট হয়ে ঘুমিয়ে আছে। আমি সোজা বাথরুমের কাছে গেলাম। গিয়েই কথোপকথন শুনে কানে বাজ পড়ল। ছোট মা, আর ভালো লাগে না বুবু। প্রতিদিন দুই বোন মিলে এক ফোঁটাও পানি পাই না। খুব রাগ হচ্ছে।
আম্মু কি করব বলো? শুকিয়ে গেছে ওনার। বয়স হয়েছে তো। ছোট মা, এই বয়সে কি এভাবে ঘুমাতে ভালো লাগে? তোমারও বয়স হয়নি। খারাপ লাগে না তোমার? আম্মু, খারাপও তো লাগে রে। কিন্তু কি করব বল? ছোট মা, তাহলে কি আমরা এটাই করব? আম্মু, হ্যাঁ। তাছাড়া কোনো উপায় নেই। ঘরের কথা ঘরেই রাখতে হবে। বাহিরের কারো সামনে পা মেলে না ধরে ঘরেরটা দিয়েই করতে হবে। ছোট মা, হ্যাঁ গো বুবু। আম্মু, পাবো পাবো। চিন্তা করিস না। ওকে আমরা মানিয়ে নিব। ছোট মা, ও রাজি হবে তো? আমার ভীষণ ভয় করছে বুবু। এ যুগের ছেলে। আম্মু, আমাদের বাবু আমাদের কষ্ট নিশ্চয় বুঝবে। আমরা দরকার হলে এ যুগের মেয়েদের মতো ওকে সেজে দেখাব। তুই যা করছিস করতে থাক। আমিও মাঠে নামছি দ্রুত। রাজি না হলে পায়ে পড়ব, তবুও আর পারব না ওকে ছাড়া। আমাদের সন্তান আমাদের কষ্ট বুঝবে ঠিকই। ছোট মা, হ্যাঁ বুবু। তাই যেন হয়। আম্মু, এখন তাড়াতাড়ি বের কর। ঘুমাবি না? ছোট মা, করছি। এই তো হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি আমায় নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমার নাম শুনে আমি তো পুরোই আকাশ ভাঙা ধাক্কা খেলাম। তার মানে আমার দুই মা আমার জন্য পাগল। খুশিতে আমি আত্মহারা। তার মানে আমি যা অসম্ভব ভাবছিলাম তা আমারই জন্য অপেক্ষা করছে। আম্মুদের গোসল শেষ পর্যায়ে। আমি তাই দ্রুত গুটি পায়ে রুমে ঢুকে যাই। দরজা ভিজিয়ে হালকা ফাঁক করে দেখতে থাকি বাহিরে কি হয়। একটু পরেই বাথরুম এর দরজা খুলল। দুজন বের হয়েছে। অন্ধকারে এটুকুই বোঝা গেল। দুজন একসাথে একই রুমে ঢুকে পড়ল, ছোটমার রুমে। বুঝলাম একসাথে ঘুমাবে দুজন। আমি কয়েক মুহূর্ত এসব ভেবে অবাক হলাম যে আমার মায়েরা আমার জন্য পাগল হয়ে আছে। নিজেরা কত প্ল্যান করে বসে আছে। আমি চিন্তা করলাম তাদের সামনে আমার নিজের ইচ্ছা প্রকাশ করব না যে আমিও তাদের জন্য পাগল। আমি তাদের প্ল্যান অনুযায়ী চলার সুযোগ করে দিব। তারাই আমায় গুছিয়ে রাজি করিয়ে নিবে। দেখতে চাই কতটা এগোয় তারা। আমি শুধু তাল মেলাবো তাদের সাথে। পজিটিভ সঙ্গ দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে 10টা বাজে। কলেজ মিস হয়ে গেল। তাই উঠে রুম থেকে বেরিয়ে খুঁজি মা দুইজনকে। কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল আমাদের বাসার ছাদে। দেখি দুজন বৃষ্টিতে ভিজছে। এতক্ষণে আমি জানলাম বাহিরে বৃষ্টি হচ্ছে। ডুপ্লেক্স বাসা বলে আমাদের ছাদটা দোতলায় একটা সাইডে। আমি ছাদের দরজায় গিয়ে দাঁড়াতেই দুজন আমায় দেখে দৌড়ে এসে আমার সামনে দাঁড়াল। আম্মু, কিরে এতক্ষণে উঠলি? আমি ক্লেজ মিস করলাম। ডাকুনি কেন? আম্মু, ঘুমাচ্ছিলি আরাম করে তাই ডাকিনি। থাক, সমস্যা নেই। একদিন ভিজলে কিছু হয় না। আয় বৃষ্টি বিলাস কর। আমিষ, ঠান্ডা লাগবে না? ছোটমা, ঠান্ডা লাগলে আমরা দুটো মা আছি না? এসো তো। বলেই দুজন হাসতে হাসতে আমায় টান দিয়ে বৃষ্টিতে নিয়ে যায়। দুজনই সালোয়ার কামিজ পরা ছিল। ভিজে গায়ে লেপ্টে আছে। আমি একটু অবাক হইনি। একদম স্বাভাবিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। তিনজন মিলে বৃষ্টি বিলাস করতে থাকি। বৃষ্টি বিলাস শেষ করে রুমে গিয়ে মুছে ডাইনিংয়ে আসি। ছোটমার আর আম্মুর দুজনের পরনে একই পোশাক। আমি, কি ব্যাপার? ইদানিং দুজন ম্যাচিং পোশাক পরে ঘুরছ যে? ভাব খুব দুজনের। আম্মু, এমনি। সতীন বলে কি ভাব হবে না নাকি? আপন বোন দুজন। বলেই তিনজনই হেসে দিই। আম্মু ছোটমার কোমর ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমার ছোট বোন আমার সতীন হলেও আমার খুব ভালো বন্ধু। ছোটমা আম্মুকে বলল, থ্যাংক ইউ বুবু। আমি সুযোগ বুঝে বললাম, সব ভালোবাসা কি তোমরা দুজনই পাবে? আমার বুঝি কোনো মূল্য নেই তোমাদের কাছে? দুজনই আমাকে কাছে টেনে নিয়ে গেল। আম্মু, আচ্ছা বললি না তো কেমন লাগছে এই ড্রেসটা? আমি সবসময় সুযোগ খুঁজছিলাম তাদের প্রশংসা ও তাদের কাজ সহজ করার। তাই বললাম, খুব সুন্দর। তোমাদের টাইসেই ভালো মানায়। সালোয়ার পুরনো ফ্যাশন হয়ে গেছে। ছোট মা, তাহলে আজ থেকে মডার্ন ফ্যাশনই চলবে নাকি বলো বুবু? আম্মু, হ্যাঁ। ঠিক তো। তাই হবে তাহলে। সবাই আবারও হাসলাম। সেদিন রাতে আমি ঘুমাইনি, তাদের জন্য অপেক্ষা করে দরজা আলতো চাপিয়ে উকি দিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু তাদের দেখা নেই। তাই নিজেই এগিয়ে আম্মুর রুমের দিকে যাই।
দরজার কাছে যেই দেখি কপাল ভালো দরজার সাইডে জানালায় একটা কপাট খোলা। ভিতরে পর্দা হালকা সরিয়ে যা দেখি তা আমার চোখ জুড়িয়ে দিল। হঠাৎ আম্মু বলল, লাইট নিভাসনি তুই? ছোট মা, নিভিয়েছিলাম তো। হয়তো বাবু টয়লেট গেছিল। আম্মু, হয়তো। আচ্ছা চল। দুজনই আগের রাতের মতো বাথরুম গেল একসাথে। আমি চুপি পায়ে বাথরুমের বাহিরে গিয়ে কান পাতি। ছোট মা, বুবু। বুড়োর তো আর হয় না। কি করব? আমার তো আসেইছে না। কিছু করো প্লিজ। আম্মু, আচ্ছা কাল আরেকটু বাড়াতে হবে আমাদের পদক্ষেপ। ছোট মা, ঠিক আছে বুবু। আমি শুরু করব। তুমি জয়েন করো। আম্মু, আচ্ছা। গোসল শেষে আজ দুজন বেরিয়ে রুমে গেল। পরদিন সকালে উঠে ডাইনিং এ গিয়ে আম্মুকে ডাকলে আম্মু রুমের ভিতর থেকে ডাকল তার কাছে যেতে। আমি ভিতরে ঢুকে দেখি আম্মু বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। আমি চমকে যাবার ভান করে বললাম, আমি পরে আসছি। আম্মু, এই দাঁড়া। এদিকে আয়। আমি গিয়ে পাশে বসলে আম্মু, কি হলো? যাচ্ছিস কেন? তুমি তো এগুলো পরে আছো। আমি তো। বাসায় কি এগুলো পরে থাকা যায় না? আমি যাই। কিন্তু। আম্মু, কোনো কিন্তু না। এমন চিন্তা করবি না। আমি না তোর মা? হুম। আচ্ছা আম্মু, একটা কথা বলি। আম্মু, বল। তোকে কি না বলেছি? আচ্ছা, সন্তানের সাথে বাবা মার এত সূক্ষ্মতা কিভাবে হয়? আম্মু আমায় কাছে টেনে গা ঘেঁষে বসালো। আমার হাতে হাত রেখে গল্প করতে শুরু। আম্মু যেন এমন কিছুর জন্য অধীর অপেক্ষা করছিল। কারণ এতে আমাদের খোলামেলা কথা হবে। আম্মু, শোন তাহলে। সন্তানের সাথে বাবা মার সূক্ষ্মতা, কারণ তাদের দ্বারাই সন্তানের জন্ম। আমি বুঝেছি। আচ্ছা আমি যাই। আম্মু আমার হাত ধরে থামিয়ে বলল, বসো না একটু। তোর ছোট মা এখনই চলে আসবে। ছাদে কাপড় নাড়তে গেছে। এরই মধ্যে ছোট মা আমায় অবাক করে দিয়ে হাজির রুমে। আমি দুজনের দিকে বারবার তাকিয়ে বললাম, এগুলো কি হচ্ছে? হঠাৎ তোমরা এমন সাজে কেন? ছোট মা, কেন? দেখতে খারাপ লাগে? না। দেখতে খারাপ কেন লাগবে? তোমরা আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। একথা শুনেই দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে দুজনই তড়িঘড়ি করে আমার সামনে বসে অধীর আগ্রহী হয়ে বলল, মানে? আমরা তোর কাছে কেমন সুন্দর? কেমন আবার? তোমরা আমার মা। মায়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়। আম্মু, সত্যি? তোর গার্লফ্রেন্ড থেকেও সুন্দর? আমি লজ্জা পেয়ে বললাম, ধুর। ছোট মা, বলো না বাবু। বলো। আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তবে থাকলে তার চেয়ে সুন্দর তোমরাই। দুজনই আবার হা হয়ে গেল। আম্মু, তোর গার্লফ্রেন্ড নেই? কি বলছিস এসব? এ যুগে এসে তোর কোনো গার্লফ্রেন্ড নেই? না তো। কেন? দুজনই মাথায় হাত দিয়ে বিস্ময় ও আফসোস করল। আম্মু, আমার ছেলেটা এখনো ব্যাকডেটেড আর বোকাই রয়ে গেল। এই জামানায় তোর জায়গায় আমি থাকলে দিনে 4টা গার্লফ্রেন্ড থাকতো আলাদা সময়ে। আর তুই কি না? আচ্ছা, তোমরা থাকতে আমার গার্লফ্রেন্ড কেন লাগবে বলো তো? গার্লফ্রেন্ড হলো মনের সব কথা ভালো মন্দ শেয়ার করা, ভালো সময় কাটানো, সুখ দুঃখ ভাগ করা, একসঙ্গে থাকা। যার সব কিছুই তোমরা আমায় দিচ্ছ। তো কেন বাহিরের কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে যাব? তাছাড়া তোমরা কি আমায় ভালোবাসো না? আমি তো শুধু তোমাদের ভালোবাসি। দুজন হতবাক আমার কথায়। আমার চেষ্টা ছিল দুজনকে ইমোশনাল করে তোলা। আমার কথা যেন আমার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু যেন আমার কথাকে সরল মনের মনে করে এমন ভাব করে বললাম। দুজন আমার কথায় ঘায়েল হল। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ ছোট মা বলল, তুমি আমাদের এত ভালোবাসো? নয়তো কাকে ভালোবাসবো বলো? দুজনই আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে তোমাদের? কাঁদছ কেন? আম্মু বলল, কিছু না। সন্তানের ভালোবাসা সব মায়ের ভাগ্য হয় না। তাই খুশিতে চোখে পানি এসে গেছে। বলে দুজন মিলে আমার জামা খুলে দিতে লাগল। এটা কি করছো? আম্মু, আমরা দুজন এভাবে আছি, তুই এমন থাকলে কি ম্যাচিং হয় বল? আচ্ছা। তাহলে ঠিক আছে। ছোট মা, কিন্তু বাবা যেন জানতে না পারে এসব। কেন? বাবা কি বাহিরের কেউ নাকি? আম্মু, হুম। বাবা বাহিরের। আমাদের তিনজনের সব শুধু আমাদের।
আচ্ছা ঠিক আছে। আমি আর বেশি ধানাই পানাই করলাম না। দুই মাকে নিয়ে শুরু করে দিলাম দুনিয়ার সেই নিষিদ্ধ খেলা। আমাদের বাড়ির পাশে খুব সুন্দরী এক কাকি থাকতেন। তিনি খুব ফর্সা ও হাসি খুশি ছিলেন, যখনই তাকে দেখতাম আমার ভেতরটা খুশিতে নেচে উঠত। কাকির স্বামী দেশের বাইরে থাকতেন। তাই আমার মনে হতো যদি তার সঙ্গে কিছুটা মনের কষ্ট ভাগ করে নিতে পারতাম। কিন্তু আমি এটা জানতাম না যে তিনি আগে থেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কাকি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর কাকি যখন ঘরে এলেন তখন তিনি হালকা পোশাক পরেছিলেন। সেজন্য তাকে খুবই অসাধারণ লাগছিল। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি তাকে কইলাম, কাকি আমাকে ডাকেছেন কেন? কাকি কিছু না বলেই আমার পাশে বসলেন। তারপর কিছু না বলেই, বন্ধুরা, আজকের গল্পটা একটু বেশি স্পেশাল। তাই সবাই খুশি মনে রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভাল লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম অন্তু। বয়স 21 বছর, খুবই সাধারণ এক যুবক। তবে সাধারণ হলেও আমাদের গ্রামের প্রায় সব মহিলাই যেন আমাকে অন্য চোখে দেখতেন। প্রায় সবাই ছোটখাটো কাজে ডাকার জন্য আমাকে খুঁজতেন। আমি যতবারই বাড়ি থেকে বের হতাম কোথাও না কোথাও থেকে একটি ডাক আসত। অন্তু, একটু এদিকে আসো, আমার একটু সাহায্য দরকার। আমি এসব ছোটখাটো কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যেন এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। আমাদের বাড়ির পাশে এক কাকি ছিলেন যার নাম জানার চেষ্টা কখনো করিনি। শুধু কাকি বলেই ডাকতাম। তার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন। আর কাকি একাই থাকত। মাঝে মাঝে গ্রামের লোকেরা তাকে নিয়ে নানান রকমের কথা বলত। কিন্তু আমি কখনো সেসব নিয়ে মাথা ঘামাতাম না। একদিন দুপুরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন কাকি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার কাছে যাওয়ার আগে আমার মনে একটু সন্দেহ ছিল। তবে ভাবলাম, গ্রামের অন্য মহিলারাও তো আমাকে প্রায় কাজে ডাকে, কাকি হয়তো কিছু জিনিস আনতে বলবেন। আমি যখন তার দরজার কাছে পৌঁছালাম তিনি হাসি মুখে বললা, অন্তু, তুমি কি আমার জন্য রাজেশের দোকান থেকে একটা ডিভিডি আনতে পারবে? প্রথমে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম, এই যুগে ডিভিডি কেন? তবে বিষয়টি আমার কাছে বেশ মজার লাগল। মনে হচ্ছিল সব কিছু যেন একটু অন্যরকম ছিল। আমি ধীরে ধীরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েছিলাম। সন্ধ্যা নামতেই আমি ডিভিডি দোকানের দিকে রওনা দিলাম। সেই দোকানটা আমার এক বন্ধুর। তাই মনে হলো হয়তো সে আমাকে একটু সাহায্য করবে। দোকানে পৌঁছে আমি বন্ধুর কাছে ডিভিডি প্লেয়ার চাইলাম। কিছুটা সন্দেহ করার পর সে কইল, ঠিক আছে, তবে এটি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি তার শর্ত মেনে নিলাম, কারণ আমি চাইনি যে কাকিকে হতাশ করতে। ডিভিডি প্লেয়ার নিয়ে যখন কাকির বাড়িতে পৌঁছালাম তখন কাকি আমাকে দেখে মৃদু হেসে ধন্যবাদ দিলেন। কাকি চোখে একটি অদ্ভুত ভাব ছিল। যেন তার কথার পেছনে আরও কিছু লুকিয়ে আছে। আমি যখন ডিভিডি প্লেয়ারটি দরজার কাছে দেওয়ার চেষ্টা করলাম, তিনি বললা, ভেতরে আসো আর এটি আমাদের এলসিডির সঙ্গে সেট করে দাও, কারণ আমি এই ব্যাপারটা বুঝি না। আমি এসব কাজে দক্ষ ছিলাম। তাই ভেতরে ঢুকে ডিভিডি প্লেয়ার ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কাকির ঘরের পরিবেশ আর তার আচরণ আমাকে এক ধরনের আকর্ষণে জড়িয়ে ফেলেছিল। যখন আমি তার বাড়িতে ঢুকে ডিভিডি প্লেয়ারটি সেট করেছিলাম, প্রতিটি মুহূর্তে তার প্রতিক্রিয়া আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। চা খেতে খেতে আমি যখন সিনেমার দিকে তাকালাম, দেখলাম একটি মেয়ে আছে। তার নাচ, তার সৌন্দর্য আমাকে অবাক করে দিল। যেন সে অন্য কোনো জগতের মেয়ে। চা কখন শেষ হয়ে গেল তা আমি টেরই পেলাম না। ঠিক তখনই কাকি মৃদু হেসে বললা, ও আমার মেয়ে আজ একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো কাকির মেয়ের কথা শুনিনি। যখন প্রথমবার তাকে দেখলাম, তার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি একটু অজুহাত দেখিয়ে কইলাম, আচ্ছা কাকি, এখন আমি যাই। কাকি হেসে বললা, আরে এত তাড়াহুড়ো কেন? চা তো খেলে, এবার একটু বসো। আমি কোনো উত্তর না দিয়ে উঠে সোজা বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু বাড়ি ফিরেও আমার মন পুরোপুরি সেই মেয়েটির ভাবনায় ডুবে গেল। কাকির মেয়ের চেহারাটা যেন বারবার আমার সামনে ভেসে উঠছিল। আমি ভাবতে লাগলাম, কাকির মেয়ে এত সুন্দর, তাহলে আগে কখনো তাকে দেখিনি কেন? বাড়ি ফিরে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু বারবার সেই মেয়েটির হাসি মাখা মুখ আর তার সরলতা আমার চিন্তায় ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম কাকির বাড়িতে যাওয়া মানে শুধু তার সঙ্গে দেখা করা নয়, তার মেয়েরও একটা আকর্ষণ ছিল।
পরের দিন যখন আমি বাইরে যাচ্ছিলাম হঠাৎ কাকির কথা মনে পড়ল। আমি জানতাম না কবে আবার তার সঙ্গে বা তার মেয়ের সঙ্গে দেখা হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, এবার আমি আরও বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু তার কাজ করার কথা না, বরং একটা অদৃশ্য টান ছিল যা আমাকে তার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়ল ডিভিডি প্লেয়ারটি ফেরত নিয়ে আসতে হবে। সেটাই অজুহাত করে আবার কাকির বাড়িতে গেলাম। কাকি আমাকে দরজার কাছেই ডিভিডি প্লেয়ারটি দিয়ে দিলেন, কিন্তু ভেতরে আসতে বলল না। আমি কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ হয়তো অপেক্ষা করছিলাম কখন আবার তার বাড়িতে যাওয়ার সুযোগ পাব এবং সেই সুন্দরী মেয়েটিকে দেখতে পাব। অবশেষে কয়েকদিন পরে আবার কাকি আমাকে ডাকলেন আর বললা, বাবা, আমাদের মেশিনটি ঠিকভাবে কাজ করছে না, একটু দেখে দাও তো। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলাম। মেশিনটি পরীক্ষা করে দেখলাম ভিতরে একটি কাপড় আটকে আছে। কাপড়টি বের করে মেশিনটি চালু করলাম এবং সেটি আবার কাজ করতে শুরু করল। এটা দেখে কাকি খুশি হয়ে বললা, ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য। এবার কাপড় ধোয়ার কাজটা করতে হবে। এখন আমার মেয়ের ওঠার সময় হয়েছে। আমি যখন উঠতে যাচ্ছিলাম কাকি বললা, আরে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি চা আর বিস্কুট নিয়ে এলেন। আমি ভাবতে শুরু করলাম, কাকির মেয়েও তো এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে এখনো দেখিনি। মনে মনে আগ্রহ বাড়ছিল তাকে একবার দেখার জন্য। আমি তাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। ভাবছিলাম, যখন কাকি এত সুন্দর, তার মেয়ে তো আরও সুন্দর হবে। তখনই কাকি বললা, তুমি একটু বসো, আমার মেয়েটা এই আসবে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। ঠিক সেই সময় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এল। সম্ভবত সে জানত না যে আমি এখানে আছি, তাই ওড়না ছাড়াই বেরিয়ে এল। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল, যেন এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল দেখে মনে হলো সে এখনই স্নান করে এসেছে। সে একটি গোলাপি রঙের পোশাক পরেছিল যা তাকে একেবারে অফিসারের মতো লাগাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কাকি তার মেয়েকে বললা, এটা আমাদের প্রতিবেশী। অন্তু খুব ভালোই ছেলে, অনেক কাজে সাহায্য করে আমাকে। এটা শুনে তার মেয়ে আমাকে একটু দেখে নিল এবং আবার নিজের ঘরে চলে গেল। কাকি বলল, ও অপরিচিতদের সঙ্গে বেশি কথা বলে না। ছোট বয়সেই অনেক কষ্ট পেয়েছে ও। কথায় কথায় আমি তার স্বামী কথা জানতে চাইলাম। এই প্রশ্নে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন। একটা দীর্ঘশ্বাস নিলেন। তারপর বললা, উনি গত ৮ বছর ধরে বিদেশে আছেন, এখনো ফিরে আসেননি। উনি প্রতি সপ্তাহে টাকা পাঠান, তাই আমাদের কোনো কিছুর অভাব হয় না। কাকি বলতে শুরু করলেন, তবে আমার একটাই মেয়ে আর আমার স্বামীও বিদেশে আছেন, তাই বাড়িতে একজন পুরুষের উপস্থিতি সব সময় মিস করি। যদি আমাদের বাড়িতে এমন একজন থাকত যেসব বাইরের কাজগুলো করে দিত। তার কথাগুলো বলার সময় মুখে এক ধরনের অসহায়ত্বও দেখা যাচ্ছিল। কেন জানি না, সেই মুহূর্তে তার জন্য আমার মনে খুব মমতা জন্মাল। তাই আমি কইলাম, আপনি চিন্তা করবেন না, যখনই কোনো কাজের দরকার হবে আমাকে ডেকে নেবেন। আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত। আমার প্রচুর সময় আছে, আমাকে আপনি নিজের মতোই ভাবতে পারেন। আমার কথায় কাকি খুব খুশি হলেন। এরপর থেকে আমি প্রায়ই কাকির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলাম। আর তিনিও বাইরে এসে দাঁড়াতেন। যখনই তিনি আমাকে দেখতেন তখনই বলতেন, অন্তু একটু এদিকে এসো, আমাকে আটা এনে দাও বা সবজি নিয়ে আসবে। আমি সবসময় দ্রুত তার কাজগুলো করে দিতাম। একদিন কাকি আমাকে ডেকে বললা, অন্তু একটু বাজার থেকে মাংস নিয়ে আসো, মেয়ের জন্য বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করছে। আমি তৎক্ষণাৎ বাজারে গেলাম। মাংস নিয়ে ফিরে আসার সময় দেখলাম তার মেয়ে রান্নাঘরে ছিল। সে চুপচাপ রান্না করছিল, তার প্রতিটি কাজ খুব যত্নশীল আর শান্তভাবে করছিল। আমাকে দেখে হালকা একটা হাসি দিল যা আমার মন ছুঁয়ে গেল। সে খুবই কম কথা বলত, কিন্তু তার চোখগুলো যেন অনেক কিছু বলে দিত। একদিন আমি যখন কাকির বাড়িতে গেলাম, তিনি আমাকে চায়ের জন্য ডেকে নিলেন। বলল, অন্তু, আজ তোমার জন্য বিশেষ চা তৈরি করেছি, এসো বসো। আমি তার সঙ্গে বসলাম এবং আমরা নানা বিষয়ে গল্প করতে থাকলাম। কাকি এখন তার পরিবার এবং নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। তিনি জানালেন তার মেয়ের নাম সোনিয়া, আর সে তার বাবার খুব কাছের ছিল। যখন তার বাবা বিদেশে চলে গেলেন তখন সোনিয়া তাকে অনেক মিস করত এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। কাকির কথা শুনে সোনিয়ার প্রতি আমার সহানুভূতি আরও বাড়ল। আমি তার জীবনের কঠিন সময়গুলো বোঝার চেষ্টা করছিলাম। একদিন আমি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন এক মিষ্টি কণ্ঠ আমাকে ডাকল,
অন্তু একটু এখানে আসবে। আমি তাকিয়ে দেখি সেই ডাক ছনিয়া দিয়েছিল। আমি তার কাছে দৌড়ে গেলাম। ছনিয়া কইল, আজ মা অসুস্থ, তাই দয়া করে একটু ওষুধ নিয়ে আসতে পারবে? এটা শুনে আমি তৎক্ষণাৎ দোকানে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে আনলাম। বাড়িতে ফিরে দরজায় টোকা দিলাম। ছনিয়া, দরজা খুল। আমি কইলাম, ওষুধ নিয়ে এলাম, এই নাও। তখন ছনিয়া একটু হেসে কইল, দয়া করে ভিতরে এসে ওষুধগুলো হাতে দিয়ে যাও। আমি ভেতরে গেলাম। তারপর সে কইল, মায়ের পাশে বসে থাকো। আমি কাকি ঘরে গিয়ে দেখি তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর ছনিয়া আমাকে জিজ্ঞেস করল, অন্তু চা খাবে? তার স্বরে এমন কিছু ছিল যার কারণে আমার মুখ থেকে শুধু জিকির শব্দটি বের হল। কারণ আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল যার মানে আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সে চা নিয়ে ঘরে ঢুকল এবং কইল, আমার মা তোমার অনেক প্রশংসা করেছিলেন। তুমি আসলে কি করো? আমি উত্তরে কইলাম, সারাদিনই অবসরে থাকি। এটা শুনে ছনিয়া হেসে উঠল। আমি লক্ষ্য করলাম সে যখন হাসে তখন তাকে আরও সুন্দর দেখায়। তারপর হঠাৎ তার মুখটা একটু বিষণ্ণ হয়ে গেল। আমি চা খাওয়ার সময় আমি ভাবিনি যে ও এতটা কাছে এসে বসবে। ও হঠাৎ আমার হাতটা ধরল এবং কইল, অন্তু তুমি কাজ কেন করো না? তার এই কথায় আমার চোখে পানি চলে এলো। আমি কইলাম, আমার বাবা মারা গেছেন। আমি দিনে দুবেলা খাবার পাই, তাই কাজ করে আর কি করব? এটা শুনে সে রেগে গিয়ে উঠে দাঁড়াতে লাগল। আমি বুঝলাম এটাই সুযোগ। তাই তার হাত ধরে তাকে থামালাম। সে তখন কইল, অন্তু তুমি বিদেশে চলে যাও। সেখানে গিয়ে অনেক টাকা রোজগার করো। তারপর নিজের ঘর বানিয়ে নাও এবং বিয়ে করো। পাড়ার লোক আর কতদিন তোমাকে সাহায্য করবে? এসব কথা বলে সে আলমারির কাছে গেল এবং সেখান থেকে কিছু গহনা বের করে আমার হাতে দিল। ও কইল, এগুলো আমার বিয়ের গহনা। এগুলো এখন আর আমার কোনো কাজে আসবে না। তুমি এগুলো ধার হিসেবে নাও, বিদেশ থেকে ফিরে এসে ফেরত দিও। কথাগুলো বলে সে চোখ বন্ধ করল। তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এবার আর তাকে না করব না। আমি সেই গহনাগুলো নিয়ে কইলাম, তোমার এ উপকার আমি কোনোদিন ভুলব না। এটা শুনে সে কইল, এটা উপকার নয়, ভালোবাসা। ভালোবাসার প্রতিদান কেউ দিতে পারে না। তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করো, তাই মা কিছুটা শান্তি পায়। এজন্যই আমি তোমাকে সম্মান করি। না হলে কখনোই আমি আমার গহনা কারো হাতে তুলে দিতাম না। তার এই কথাগুলো আমার হৃদয়ে ঝড় তুলে দিল। আমি কখনো ভাবিনি যে ও আমাকে এতটা বোঝে এবং এতটা বিশ্বাস করে। যখন সে তার বিয়ের গহনা আমার হাতে তুলে দিয়ে কইল, এটা ভালোবাসা, কোনো উপকার নয়, তখন আমি বুঝলাম তার অনুভূতিগুলো আমার জন্য কতটা গভীর। তার এই পদক্ষেপ আমার জন্য এক নতুন দিশা এবং নতুন আশা দিল। আমার মনে তখন একটাই চিন্তা, বিদেশে যাওয়া, কঠোর পরিশ্রম করা এবং এত টাকা উপার্জন করা যাতে কাকি তার মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তা না করে। আমি কখনো কাকির দিকে তাকাতাম, আবার কখনো তার মেয়ের দিকে, আর কখনো নিজের দৃষ্টি নিচু করতাম। কাকি মেয়ে প্রায় 23 থেকে 25 বছর বয়সী হবে। কিন্তু তাকে দেখতে এতটাই সুন্দর যে 15 বছরের মনে হতো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? সে উত্তর দিল, আমি যখন 15 বছর বয়সে ছিলাম আমার বাবার ইচ্ছায় আমার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই আমার স্বামীর মৃত্যু হয়। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এই বলে বের করে দিল যে আমি নাকি অমঙ্গল নিয়ে এসেছি। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কারণ তাকে দেখে কখনোই মনে হয়নি যে সে বিবাহিত। আমি যখন তার মুখের দিকে তাকালাম তখন হঠাৎ কাকির গলা শোনা গেল, অন্তু তোমার বিয়ে হয়েছে? আমি মাথা নেড়ে না কইলাম। তখন কাকির মেয়ে কইল, কেন? আমি কইলাম, আমার বয়স এখন 20 বছর। এটা শুনে সে কইল, আজকাল ছেলেরা 18 বছর বয়সে বিয়ে করে ফেলে। আমি উত্তর দিলাম, আমার কোনো কাজকর্ম নেই, তাই কি আমাকে বিয়ে করবে? এটা শুনে সে চুপ হয়ে গেল। এরপর থেকে আমি কোনো না কোনো অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যেতাম। কাকি আমাকে কখনো ঢুকতে মানা করতেন না। আর এখন তার মেয়েও আমার সঙ্গে সহজভাবে কথা বলত। একদিন সে আমাকে কইল, অন্তু তুমি আর কতদিন এভাবে পাড়ার মানুষের কাজ করে যাবে? নিজের জন্য কোনো কাজকর্ম কেন শুরু করো না যাতে তুমি বিয়ে করতে পারে? এটা শুনে আমি কইলাম, কোনো ব্যবসা বা কাজ শুরু করতে অনেক টাকা দরকার, যা আমার কাছে নেই। তখন সে কইল, তুমি কি ধরনের কাজ করতে চাও? আমি কইলাম, আমি বিদেশ যেতে চাই, কিন্তু টিকিট আর ভিসার জন্য প্রয়োজনীয় টাকা আমার কাছে নেই।
এটা শুনে সে আমার হাত ধরল এবং আমাকে তার ঘরে নিয়ে গেল। সে তার পুরনো কিছু গয়না বের করে আমার হাতে দিল এবং কইল, এগুলো আমার বিয়ের গয়না। আমার স্বামী আমাকে দিয়েছিলেন। এগুলো আমার কোনো কাজে লাগেনি। আমার ভাগ্যে হয়তো ছিল না। তুমি এগুলো বিক্রি করে টাকা জোগাড় করো যাতে তোমার স্বপ্ন পূরণ হয়। এটা শুনে আমি আতঙ্কিত হয়ে কইলাম, না, আমি এটা কাকি আগে আমাকে কথাটা বলেছিলেন। যদিও আমাদের পরিচয় বেশি দিনের ছিল না। আমি ভাবছিলাম, কেন তিনি আমার প্রতি এত আস্থা দেখালেন? এরপরের 2 দিন ওদের বাড়ির আশেপাশে যায়নি। হয়তো সংকোচ বা ভয় কাজ করছিল। তৃতীয় দিন কাকি নিজে আমার বাড়িতে এলেন। হয়তো একঘেয়েমি কাটাতে। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে তার জন্য চা বানাতে শুরু করলাম। কাকি হঠাৎ বলল, 2 দিন হয়ে গেল। তুমি আমাদের বাড়িতে আসোনি কেন? মনে মনে আমি যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। আমি হেসে কইলাম, আপনি কি আমাকে মনে করেছিলেন? এটা শুনে কাকি বললা, আমি আর আমার মেয়ে দুজনেই তোমাকে খুব মনে করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েও আমাকে মনে করে? তখন তিনি বললা, হ্যাঁ। ওর জীবনে আমার আর তোমার মতো আপনজন ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে আর কে আছে ওর জন্য? তিনি একটু হাসলেন এবং বললা, তুমি খুব ভালো মনের মানুষ। তাই আমরা তোমার সঙ্গে আমাদের মনের কথা ভাগ করে নিতে পারি। ও তো ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে। কাকি আরও বললা, আমি ওর বাবাকে অনেকবার বলেছি মেয়েটার জন্য একটা ভালো ব্যবস্থা করতে। আর কতদিন এভাবে ঘরে পড়ে থাকবে? মেয়ের দ্বিতীয় বিয়ের কথা শুনে আমি অবাক হলাম। আমি ভাবলাম, আপনি কি সত্যিই আপনার মেয়ের দ্বিতীয় বিয়ে দিতে চান? এটা শুনে কাকি বললা, হ্যাঁ, একদম। ও এখনো তরুণী সুন্দরী। এতে ওর কি কোনো খুঁত আছে? ওর কেবল ভাগ্য খারাপ ছিল। তাই শ্বশুরবাড়ি থেকে ওকে ফিরে আসতে হয়েছে। যদি কোনো ভালো ছেলে এসে আমার মেয়ের জন্য প্রস্তাব দেয়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাব। এটা শুনে আমি কাকির কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞেস করলাম, আপনি কেমন ছেলে চান আপনার মেয়ের জন্য? কাকি বললা, একজন ভালো মানুষ, যে ভালো আয় করে। কারণ আমার মেয়ে আমাদের ঘরেও সুখে থাকে। আমি চাই ওর স্বামীর ঘরেও আরামে থাকুক। ও যেন কোনো কষ্ট না পায়। এটা শুনে আমি চুপ করে গেলাম। সারারাত ভাবতে থাকলাম, আমি তো একজন ভালো মানুষ, কিন্তু এত টাকা কোথা থেকে পাব যাতে কাকি মেয়ের হাত আমার হাতে তুলে দেয়? এই চিন্তায় 2 দিন কেটে গেল আর আমি হতাশ হতে থাকলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, যদি আমি ওর কাছ থেকে কিছু গহনা নিয়ে বিদেশ চলে যাই এবং দিনরাত পরিশ্রম করে নিজের একটা বাড়ি তৈরি করি, তাহলে হয়তো কাকি রাজি হবেন। এই ভাবনা আমাকে সাহস জুগিয়েছিল। পরের দিন আমি তাদের বাড়িতে গেলাম। কাকিকে সালাম করার পর আমি সরাসরি তাদের মেয়ের ঘরে ঢুকে পড়লাম। সে তখন বিছানায় শুয়েছিল। তাকে এভাবে দেখে আমি চোখ সরিয়ে নিলাম। কিন্তু এখন ফিরে আসতে পারছিলাম না। কারণ আমাকে ওর সঙ্গে কিছু জরুরি কথা বলতে হতো। তাই আমি সোফায় গিয়ে বসলাম। সে আমার দিকে তাকিয়ে কইল, তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে কেন আসোনি? আমি তোমার উপর খুব রেগে আছি। এটা শুনে আমি কইলাম, আমি ভয় পেয়েছিলাম। তখন সে হেসে কইল, কেন, তোমাকে কি আমি ভয় দেখিয়েছি? এটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে বিছানা থেকে উঠে এসে সোফায় বসল। তাকে এত কাছাকাছি দেখে আমি নার্ভাস হয়ে গেলাম। আমার কপালে ঘাম জমতে লাগল। আমি ভেবেছিলাম আমার চেয়ে ভালো কেউ ছুনিয়ার জন্য হতে পারবে না। কিন্তু এটা এত সহজ ছিল না। বিদেশে যেতে হলে আমার প্রচুর টাকার প্রয়োজন ছিল। এজন্য আমাকে একটা পরিকল্পনা করতে হতো। সেদিন কাকির বাড়ি থেকে বের হয়ে আমি সরাসরি আমার বন্ধুর কাছে গেলাম যার ভাই বিদেশে কাজ করত। আমি কিছু টাকা দিয়ে কইলাম, আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। সে তার ভাইয়ের সঙ্গে কথা কইল, আর 1 মাসের মধ্যেই আমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। আমি কাকির বাড়িতে গিয়ে তাদের এই খবরটা জানালাম। কাকি একটু দুঃখ পেলেন এবং বললা, তুমি চলে গেলে আমাদের বাড়ির কাজ কে করবে? এটা শুনে আমি একটু হাসলাম। এরপর ছুনিয়ার ঘরে গেলাম এবং তাকে এই সুখবরটা দিলাম। সে অনেক খুশি হল এবং কইল, অন্তু মন দিয়ে কাজ করো। আমি মুচকি হেসে কইলাম, মন দিয়ে কাজ করব না। কারণ আমি তো আমার মন এখানে রেখে যাচ্ছি। এরপর আমি ফিরে এসে আমার জিনিসপত্র গোছালাম এবং এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। প্রথম মাসটা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি আমার বন্ধুর ভাইয়ের অধীনে কাজ করেছিলাম যিনি আমাকে বিদেশে ডেকেছিলেন। কাজটা কঠিন ছিল এবং বুঝতে আমার সময় লেগেছিল। তবে 1 মাস পর কাজ পুরোপুরি বুঝে গেলাম।
এরপরে আমি কাকিকে ফোন করে জানালাম আমি সুস্থ আছি। কাকি আমার কথা শুনে খুশি হলেন এবং অনেক দোয়া করলেন। তারপর তিনি ফোনটা ছুনিয়াকে দিলেন। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। ছুনিয়া নিজেই কথা শুরু করল এবং কইল, টাকা জমাতে থাকো, বেশি খরচ করো না, যেন তাড়াতাড়ি ফিরতে পারব এবং বিয়ে করতে পারো। এটা শুনে আমি হেসে উঠলাম, মনে হলো সেও হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রতি সপ্তাহে আমি কাকির বাড়িতে ফোন করতাম। কাকি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলার পর সব সময় ফোনটা ছুনিয়ার হাতে তুলে দিতেন। এরপর আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে গল্প করতাম। ছুনিয়ার সঙ্গে কথা বললে আমার মন শান্তি পেত। আর আমি আবার নতুন উদ্যমে কাজ করতে লাগলাম। যখন প্রথমবার আমার বেতন পেলাম তখন ছুনিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম, আমি তোমার জন্য বিদেশ থেকে কি উপহার পাঠাব? এটা শুনে সে একটু লজ্জা পেল আর কইল, আমার কিছু দরকার নেই। আমি অনেকবার জোর করলাম, কিন্তু সে বারবার এড়িয়ে যেতে লাগল। আমি মনে মনে ঠিক করলাম সে যেহেতু আমাকে এত সাহায্য করেছে আমি ওকে অবশ্যই কিছু পাঠাব। কিন্তু যখনই আমি উপহারের কথা বলতাম সে লজ্জায় পড়ে যেত। আমি প্রতি সপ্তাহে তাকে ফোন করে জিজ্ঞেস করতাম, তোমার জন্য কি নিয়ে আসব? একদিন সে হেসে কইল, যদি জেদ করো কিছু একটা নিয়ে এসো। আমি হেসে কইলাম, আমার একটা শর্ত আছে, যা ফিরে এসে জানাব। সে চুপ হয়ে গেল। 2 বছর কেটে গেল। ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করলাম, কারণ দেশে ফিরতে চাইছিলাম না। আমার লক্ষ্য ছিল যথেষ্ট টাকা জমা করা। ব্যাংক ব্যালেন্স ভালো হলেও মন সন্তুষ্ট ছিল না। ভাবতাম ছুনিয়াকে উপহার দিয়ে বলবো, কত পরিশ্রম করেছি সব তোমার জন্যে। একদিন কাজ পর্যালোচনা করে দেখলাম সব প্রজেক্ট শেষ করেছি। বসকে বেতন বাড়ানোর কথা বললে তারপর সব কিছু দেখে তিনি পদোন্নতি দিলেন, যা আমাকে আরও অনুপ্রাণিত করল। এরপর দেশে ফিরে কাকির সঙ্গে দেখা করলাম। তিনি খুব খুশি হলেন। কাকি আমাকে দেখে খুশি হয়ে গলা জড়িয়ে ধরলেন ও বললা, তুমি তো আরও তরুণ ও সুন্দর হয়ে গেছ। আমি তার সঙ্গে বসে কইলাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তিনি অবাক হলেও আপত্তি করেননি। কিন্তু মন ভেঙে গেল যখন তার মেয়ে কইল, অন্তু তুমি আমার চেয়ে অনেক ছোট, এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করল। আমি উপহার বের করে দিলাম। তারা খুশিমনে নীল। এরপর পকেট থেকে টাকা বের করে ছুনিয়াকে দিলাম, যা সে আগে আমাকে দিয়েছিল। সে চুপচাপ টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। আমি বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। মন চাইছিল পরের দিনই সিঙ্গাপুর চলে যাই, কারণ এখানে আর কেউ নেই। রাতে খেতে ইচ্ছা করছিল না, তাই শুয়ে পড়লাম। সকালে পাড়ার লোকজন কইল, তোমার তো অনেক ভালো ভাগ্য। কিন্তু ভেতরে ভেঙে পড়েছিলাম। 1 সপ্তাহের ছুটি নিয়েও দ্রুত ফেরার টিকিট কাটলাম। যাওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে কাকির কাছে গিয়ে কইলাম, আপনার মেয়েকে রাজি করাতে পারলে সে আমার সঙ্গে সুখে থাকবে। অবশেষে তা নিয়ে আমাদের কথা মেনে নিল। এবার আমার আনন্দের সীমা ছিল না। আমাদের বিয়ে হলো এবং আমি আমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিদেশে ফিরে এলাম। এখন আমার একটি ভালো চাকরি, নিজের একটি ঘর এবং আমাদের 3টি সন্তান রয়েছে। আমরা এখন সুখে শান্তিতে আমাদের জীবন কাটাচ্ছি। গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প পেতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাত যখন গভীর হল আমি অনুভব করলাম আমার রুমে কে যেন প্রবেশ করছে। আমার সাথে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। আমি যখন বুঝতে পারলাম আমি ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, বাবা এত রাতে আমার রুমে কেন আসলে? আর আমার সাথে এমন আচরণ কেন করছো? বাবা, তুমি ভুলে গেছো আমি তোমার মেয়ে। তুমি এখনই রুম থেকে বাহির হয়ে যাও। কিন্তু বাবা আমার কথা না শুনে আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদের 2টি পা ধরে বলছি, অন্তত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্লিজ। আমার 2 মেয়ে। বড় মেয়ের নাম মুক্তা আর ছোটটার নাম রিক্তা। তাদের মা খুব শখ করে মিলিয়ে 2 মেয়ের নাম রাখে। বড় মেয়ে ঢাকাতে থেকে কলেজে পড়ালেখা করে, আর ছোট মেয়ে আমার সাথে কুষ্টিয়াতে থাকে। তাদের মা মারা যায় বছর 6 আগে। ছোট মেয়ের বয়স 14 বছর। আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। একজন কাজের বুয়া আছে, সারাদিন রান্না বান্না করে সন্ধেবেলা চলে যায়। রিক্তার বয়স 14 হলেও তাকে দেখতে অনেক লম্বা সুন্দরী। এখনই তার বড় বোনের সমান লম্বা হয়ে গেছে, কিন্তু মন মানসিকতা ঠিকই বাচ্চাদের মতো। এখনো বুয়াই তাকে স্নান করিয়ে দেয়, বুয়াই তাকে দেখাশোনা করে। আমি কাজের জন্য সারাদিন বাইরে থাকি।
মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না। পুরনো বুয়াই হাতে সব সামলায়। তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তারা আমাকে বেশ ভয় পায়। হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ আসতে পারেনি। একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি। রিক্তা আমাকে ঠোঁট ফুলিয়ে বলল, বাবা, আমাদের বুয়া 1 সপ্তাহ ধরে আসে না। তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না। তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আস। এসব খেতে আর ভাল লাগে না। তুমি কাল থেকে নতুন কোনো বুয়া নিয়ে আসো প্লিজ। আমি মজাটা করে বললাম, গোসল না হয় আমি করিয়ে দিলাম। কিন্তু খাবারের যখন সমস্যা তো নতুন বুয়া তো খুঁজতে হয়। রিক্তা বলল, ঠিক আছে, কাল গোসল করিয়ে দিও। আমি খাওয়া বন্ধ করে মেয়ের দিকে চাইলাম। রিক্তা দেখতে খুব সুন্দর হয়েছে। একদম তার মায়ের মতো। আমি রিক্তার দিকে তাকিয়ে থাকতাম। কারণ আমার মেয়ে রিক্তা ঠিক তার মায়ের মতো হয়েছে। আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার স্ত্রীকে যেন খুঁজে পেতাম। আমি ভাবতে লাগলাম, মেয়েটি তো বড় হয়েছে, তারপরও এখনো বাচ্চাদের মতো আচরণ করে। তাকে গোসল না করিয়ে দিলে সে গোসল করবে না। আমি বাবা হয়ে মেয়ের দায়িত্ব নিতে হবে। আমি রিক্তাকে বললাম, তুই এখন নিজের গোসল করা নিজে শিখ। কারণ কিছুদিন পর তোকে শ্বশুরবাড়ি যেতে হবে। মেয়ে তখন বলল, বাবা, আমি কোনোদিন শ্বশুরবাড়ি যাব না। আমি তোমার সাথে সারা জীবন থাকব। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার মেয়ের কথা শুনে অবাক হয়েছিলাম। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি। পরের দিন তাকে আমি গোসল করিয়ে দিলাম। নিজ হাতে তুলে ভাত খাইয়ে দিলাম। তারপর মেয়ে আমার শান্ত হল। আমি বললাম, যাও রিক্তা, এবার তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। সে বায়না করে বলল, বাবা ঠিক আছে। বড় আপুকে ছাড়া একা আমার রুমে ঘুমাতে ভয় করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, শোন মা, কিছুদিন পর থেকে তুই আমার রুমে ঘুমাবি, ঠিক আছে? এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মা। তারপর মেয়ে যখন তার নিজের রুমে ঘুমাতে গেল, আমি গভীর রাতে আমি ধীরে ধীরে মেয়ের শোবার ঘরে গেলাম। গিয়ে দেখি সে টিভি দেখছে। আমি তাকে গিয়ে বললাম, মা, তুমি এখনো টিভি দেখছ? আমার মেয়েকে বললাম, মানে তোর মুখের দিকে তাকালে তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার কথা শুনে সে খুব খুশি হল। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি যেন আমার মেয়ের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি যখন এভাবে তাকিয়েছিলাম, সে কিছুটা অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার খুব আদরের মেয়ে, তাই না? বাবা, আমি বললাম, হ্যাঁ মা, তুমি খুব আদরের মেয়ে আমার। আমার বাবা বলল, মামুনি, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? বাবা বলল, মা, তুমি আমার কথা রাখবে না। আমার মেয়ে বলল, বাবা, তুমি আমার জন্মদাতা, আর তোমার কথা কি আমি ফেলতে পারি? আমি তোমার সব কথা রাখব, তোমার কথা না রাখলে যে আমার অমঙ্গল হবে। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। হঠাৎ বুদ্ধি এলো মাথায়। আমি তাকে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলাম, কতদিন গোসল করি মা? মেয়ে বলল, প্রায় 1 সপ্তাহ। তাই? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে আজ গোসল করিয়ে দিই। কাজের বুয়া আসবে কোনোদিন, আর তুমি এতদিন গোসল ছাড়া থাকবে মামুনি। গোসল না করলে ঘুম হবে না মামুনি রাতে। তাই চলো আগে গোসল না করিয়ে দেই। তুমি আমার মেয়ে, আমি তোমার যত্ন না করলে লোকে মন্দ বলবে। তাছাড়া আমি তোমাকে এভাবে থাকতে দিতে পারি না। চলো মা, তোমাকে গোসল না করিয়ে দিই। এতদিন গোসল না করলে শরীর খারাপ হবে। মেয়ে বলল, এখন তো রাত, কাল সকালে করি আব্বু। আমি আমার মেয়ের কথা মেনে নিলাম। তবে মা, কাল তো আমি কাজে চলে যাব। ফিরতে আবার রাত হবে। মেয়ে বলল, ঠিক আছে বাবা, তাহলে কাল রাতে তুমি গোসল করিয়ে দিও। যাও বাবা, এখন গিয়ে ঘুমাও। আমিও ঘুমাব। ঠিক আছে মা, তাহলে তুমি ঘুমিয়ে পড়। আমি ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে আমি আমার মেয়েকে বললাম, মা, আজ বাড়িতে কেউ নেই। তাই বাড়িটা একদম খালি পড়ে থাকবে। তোমার আজ আর স্কুলে যেতে হবে না। কাল স্কুলে যেও। আমি বাবার কথা শুনে খুব খুশি হলাম। কারণ আজ সারাদিন টিভি দেখতে পারবো। সেদিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম। বড় আপুর সাথে ফোনে কথা বলেছিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাবা এখনো বাড়িতে ফিরছে না। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু বাবা প্রায় রাত 10টার দিকে বাড়িতে ফিরল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত দেরি হল কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। তোমার কোনো খবর নেই। বাবা বলল, মা, আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম।
তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন চল মা, গোসল করিয়ে দিই। মেয়েটা বলল, বাবা আমি আজ গোসল না করলে হয় না, খুব শীত লাগছে। আমি মেয়েকে বললাম, মা আজ তোমার গোসল করতে হবে, নইলে তোমার শরীরে অসুখ হয়ে যাবে, শরীরে সর্দি জ্বর আসতে পারে। আমি বাবার কথা শুনে বললাম, ঠিক আছে বাবা, চলো আমি গোসল করব। আমি তাকে বাচ্চা ঘরে নিয়ে গেলাম। তারপর আমার ছোট্ট মেয়েটাকে গোসল করিয়ে দিলাম। আমার লক্ষ্মী মেয়েটা বলল, বাবা আজ মাথাটা অনেক ভাল লাগছে, আমার শরীরটা ভাল লাগছে। আমি বললাম, গোসল হচ্ছে আল্লাহর নেয়ামত, গোসল না করলে শরীর ভাল লাগে না, রাতে ঘুম হয় না। আজ তোর অনেক ভালো ঘুম হবে। তারপর রাতের খাবার খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম, আমার মেয়ে বলল, বাবা আজ তুমি আমার রুমে ঘুমাবে, কারণ এই রুমে আমি একা একা থাকতে ভয় লাগে। আগে তো আপু আর আমি একসাথে থাকে। আমি আমার মেয়ের কথা শুনে বললাম, ঠিক আছে মামুনি, তুমি আমার রুমে চলে আসো। আমি আর আমার মেয়ে গল্প করতে শুরু করলাম। আমার মেয়ে আমায় জিজ্ঞেস করল, বাবা তুমি মায়ের অভাব বোধ করছো? হ্যাঁ মা, তোর মা তুই অনেক ছোট থাকতেই মারা গিয়েছিল। আমি তোদের কথা চিন্তা করে আমি আর কোনো বিয়ে করিনি, কারণ সৎ মা বাড়িতে নিয়ে আসলে আরও যন্ত্রণা বাড়বে। তাই এইসব ভেবে আর বিয়ে করিনি, কারণ তোদের মুখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। বাবার কথা শুনে আমার কান্না চলে আসছিল। আমার বাবা তার নিজস্ব খোঁজেননি, আমাদের সুখের জন্য বাবা সারা জীবন এভাবেই কাটিয়ে দিল। আসলে এরকম বাবা হয় না এই যুগে। কিন্তু আমি যে ভাবনাটা ভেবেছিলাম সেটা আমিই ভুল ভেবেছিলাম। জানি না সেটা ভুল না সঠিক। আমি পরদিন রাতে বাবার রুমে থাকতে চাইনি, কারণ রাতে বাবা নাক ডাক। এটাও সমস্যা ছিল না, আমি বাবাকে পাশে রেখে মোবাইল দেখতে পারি না। আর সেই জন্য সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমি আমার রুমে একা ঘুমাব। আমি পরদিন বাবাকে বললাম, বাবা আজ আমি একা একা আমার ঘুম ঘুমাব। আর সেদিনই ঘটল আসল ঘটনা। আমি রাতে আমার রুমে যখন ঘুমাতে গেলাম, তখন বাবা আমায় ডাক দিয়ে বললেন, মামুনি তুমি তোমার রুমে একা ঘুমাতে ভয় পাবে না? মেয়ে আমাকে বলল, না বাবা, আমি তো দিন দিন বড় হচ্ছি, আর এখন আমার একা একা রুমে ঘুমাতে ভয় করে না। বাবা তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আজ 5 বছর ধরে আমি একা। আমার স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্ত্রী দেখতে অনেক সুন্দরী ছিল। আমার তো মন চায় অনেক কিছু করার। যাই হোক, আমার চোখে ঘুম আসছিল না। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। আমি আস্তে করে আমার মেয়ের রুমের দরজার কাছে গেলাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। আমার মেয়ে হয়তো দরজাটা ভিতর থেকে লক করতে ভুলে গেছে। আমার আর কষ্ট হলো না। আমি রুমের ভিতরে ঢুকলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি কত শান্তির ঘুম দিচ্ছে। মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে। তাকে ড্রিমলাইটের আলোতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, ঠিক তার মায়ের মতো। আমার কাছে মনে হলো এটাই বুঝি আমার স্ত্রী। আমার নিজের মেয়েটাকে দেখে আমার অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। আমি ধীরে ধীরে মেয়ের বিছানার পাশে গিয়ে বসলাম। একজন তার দিকে তাকালাম। আমার অনেক ভয় করছিল। যদি আমার মেয়ে এখন জেগে যায়, তখন কি ভাববে? আমি ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়ে শুয়ে আছে। এটা আমার জন্য একটা বড় সুযোগ। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মেয়ে জেগে উঠল। যে আমায় দেখে চমকে উঠল আর বলতে লাগল, বাবা এত রাতে আমার তুমি কি করছো? আমি বললাম, কেন? আমি কি তোমার রুমে আসতে পারি না? কিন্তু বাবা আমি তো দরজা লক করে ঘুমাচ্ছিলাম। তুমি রুমের ভিতরে ঢুকলে কি করে? আমি বললাম, মা তুই ঘুমানোর আগে দরজা লক করতে ভুলে গিয়েছিলি, আর তাই তো রুমে আসতে পারলাম। বাবা তুমি ইদানিং কেমন জানি হয়ে গেছে। যাও তোমার রুমে গিয়ে ঘুমাও। যখন তখন আমার রুমে হুট করে চলে আসো। পরদিন সকালে আমি আমার মেয়েকে বললাম, মা গোসল করবি না? আমি চলে গেলে কে তোরে গোসল করাবেন? মেয়ে তখন বলল, বাবা আজ থেকে তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজেই গোসল করতে পারব। আমি আমার মেয়ের কথা শুনে ভাবলাম, মেয়ে কি আমার মনের কথা জেনে গেছে? আরেক মনে ভাবলাম, সে আমার মনের খবর কি করে জানবে? আমি রাতে বাড়িতে ফিরলাম। ফিরে দেখি মেয়ে ঘরে বসে টিভি দেখছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, রিক্তা আজ তুই আমার রুমে ঘুমাবি? কারণ আমার শরীরটা ভালো না। আমি বাবার বাহানা কিছুটা বুঝতে পারছি, কারণ বাবার ইদানিং মনের ভিতর খারাপ কিছু চলছে। আমার বাবাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হলো। আমি সিদ্ধান্ত নিলাম,
আমি আর বাবা রুমে ঘুমাব না। বাবা ইদানিং পাগলের মতো হয়ে গেছে। আমি আজ আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের শরীরটা ক্লান্ত ছিল। তাই আজ সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। রাত যখন গভীর হলো আমি অনুভব করলাম আমার রুমে কে যেন প্রবেশ করছে। আমার সাথে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। আমি যখন বুঝতে পারলাম আমি ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, বাবা এত রাতে আমার রুমে কেন আসলে? আর আমার সাথে এমন আচরণ কেন করছো? বাবা তুমি ভুলে গেছো আমি তোমার মেয়ে। তুমি এখনই রুম থেকে বাহির হয়ে যাও। বাবা তখন চিৎকার করে বলল, আমি যে রুম থেকে যাব না। না, এই রুমে আমার স্ত্রী লুকিয়ে আছে। বের করে দাও আমার স্ত্রীকে। বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য তো, বাবা এসব কি বলছে? বাবা আমি তোমার আদরের মেয়ে, তুমি এসব কি বলছো? তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। বাবা আমায় বলল, আজ আমি মরে যাব তাও আজ এই রুম থেকে বের হব। বাবার এমন কথা শুনে আমি বাবাকে একটা ধাক্কা মেরে ফেলে দিলাম। বাবা তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি বড় বাবুকে ফোন দিলাম। বড় আপু আর আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম। বাবা 3 দিন যাবত অজ্ঞান ছিল। বড় আপু আমায় বলল, তুই নিজের বাবাকে ধাক্কা মারলি। আপু তুই জানিস না বাবা প্রতি রাতে আমার রুমে আসতো আর অন্যরকম আচরণ করার চেষ্টা করত। তাই আজ আমি বাবাকে কখন যে ধাক্কা মারলাম তা বুঝতে পারিনি। বাবার যখন জ্ঞান ফিরল ডাক্তার বলল, আপনার বাবা পাগল হয়ে গিয়েছে। ওনার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে। আর তাই আপনার সাথে এরকম খারাপ করত। ডাক্তারের কথা শুনে আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম আমি বড় ভুল করে ফেলেছি। আমার বাবা জ্ঞান হারাচ্ছিল। আর তাই তো আমার সাথে এরকম করত। বাবা তো আগে এরকম করত না। আমাদের কথা শুনে বাবা বেড থেকে উঠে বসল। আর আমাদের 2 বোনকে উদ্দেশ্য করে বলতে লাগল, শোনো মা, ডাক্তার ভুল বলেছে। আমি পাগল নই। আমার মাথাও ঠিক আছে। আমি 15 বছর ধরে তোদের মাকে দেখি না। আর তাই সে আমার পাশে না থাকাতে আমি সারাক্ষণ চিন্তায় ডুবে থাকতাম। আমার কিছুই ভাল লাগত না। কিন্তু আমার ছোট মেয়ে রিক্তার দিকে তাকালে আমার মনে হতো আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি। কারণ রিক্তা দেখতে একদম তার মায়ের মতো। আর তাই আমার মেয়ে হিসেবে রিক্তাকে দেখতাম। এতে আমার চিন্তা কমে যেত। আমি প্রতি রাতে তার রুমে গিয়ে তার কাপড় চোপড় এলোমেলো থাকলে আমি তা গুছিয়ে দিতাম। এটা কি আমার অপরাধ? আমার নিজের মেয়েকে স্নেহ করা কি আমার অপরাধ? আমার মেয়েকে আমি দেখতে না পেলে আমার খুব কষ্ট হতো রে মা। আমার মেয়েকে আমি সব সময় চোখে চোখে রাখা, সেটাও কি আমার অপরাধ? বাবার মুখে এমন কথা শুনে আমি হাউমাউ করে কান্না করতে শুরু করলাম। বাবার পায়ে ধরে আমি বাবার কাছে ক্ষমা চাইলাম। বাবা তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম।